ভিএটি ভ্যাট, রাইট? আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 2 হিসাব বইসমূহের যে ভ্যাট সংক্রান্ত যে জাবেদা রয়েছে সেগুলো আমরা সলভ করব। আশা করি আমরা শেষ পর্যন্ত কমার্স ভ্যালির সঙ্গে তোমরা থাকবে। ওকে, আর কথা না বাড়িয়ে আমরা ভ্যাট সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি। নর্মালি আমরা সবাই জানি ভ্যাট, ভিএটি ভ্যাট না, এর ফুল মিনটা কি বলতো, সবাই জানি কি না? হ্যাঁ, সবাই জানি কি বলতো, যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যালু অ্যাডেড ট্যাক্স সংক্ষেপে কি বলা হয় বলতো? ভ্যাট। এবার আমরা বাংলায় চলে যাই, আমরা বাংলায় বলা হয় মূসক সংক্ষেপে। হ্যাঁ, মূসক, যার পূর্ণরূপটা হচ্ছে মূল্য সংযোজন কর, অর্থাৎ মূসক। এগুলো আমরা জানতে হবে। এরপর আমরা জানবো আমাদের এই ভ্যাট প্রথা বাংলাদেশ সর্বপ্রথম কবে চালু হয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ যে 1991 সালের 1 জুলাই তারিখে বাংলাদেশে সর্বপ্রথম ভ্যাট প্রথা চালু হয়েছিল। এটা কিন্তু প্রায় আমাদের অবজেক্টিভে চলে আসে। তো আজ থেকে আর ভুল তোমাদের আশা করি হবে না। ওকে, এবার আমরা এই যে ভ্যাটের কথা বলা হচ্ছে, ভ্যাটটা আসলে কিভাবে শুরু হলো, কারা এটা দিক নির্দেশনা দিয়ে থাকে, একটু বিস্তারিত না জানলে কেমন হয়, ঠিক না? একটু শিখি আমরা। তোমরা দেখতে পাচ্ছ যে বাংলাদেশে জাতীয় রাজস্ব বোর্ড, যেটাকে আমরা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বলে থাকি, এর ব্যাখ্যা অনুযায়ী উৎপাদক তার কাঁচামাল বা কৃত পণ্যের মূল্যে, কৃত মানে ক্রয়, যেটা কৃত পণ্যের মূল্যের সাথে নতুন বা উন্নততর পণ্য বিক্রয় করার পূর্বে যে ব্যয় করা মূল্য যুক্ত করে থাকে তাকে কি বলা হয়? মূল্য সংযোজন কর বলা হয়। 1991 সালের 1 জুলাই থেকেই বাংলাদেশে ভ্যাট প্রথা চালু হয়েছিল। একটু আগে যা বলেছিলাম, তাহলে আমরা বুঝতে পারলাম ব্যাপারটা কি। এরপর আমরা একটু বিস্তারিত জানবো। ব্যবসায়ী পণ্য ক্রয়ের সময় 15% ভ্যাট প্রদান করে এবং বিক্রয়ের সময় 15% ভ্যাট আদায় করে। তাহলে কি করে? ব্যবসায়ী ক্রয়ের সময় 15% ভ্যাট কি করে? প্রদান করে থাকে, আর বিক্রয়ের সময় 15% আদায় করে থাকে। ওকে, এভাবে নিট ভ্যাট সরকারি কোষাগারে জমা দিতে হয়। সরকারি কোনো কোষাগারে ভ্যাট জমা করার জন্য ভ্যাট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ব্যাংক ভ্যাট চলতি হিসাব খুলে থাকে। ক্লিয়ার? ভ্যাট আদায়ের জন্য আমাদের দুটি পদ্ধতি রয়েছে। কটা পদ্ধতি রয়েছে বলো তো? দুটো। সেই দুটো কী কী দেখো? একটা হচ্ছে উৎসে ভ্যাট সংগ্রহ, আর হচ্ছে উৎসে ভ্যাট কর্তন। ব্যাপারটা ক্লিয়ার? এটা আমাদের কিন্তু পরীক্ষাতে অনেক সময় চলে আসতে পারে যে আমাদের মানে আমাদের যে ভ্যাট আদায়ের জন্য যে কটা পদ্ধতি রয়েছে আমরা কি জানলাম বলো তো? দুটো। একটা হচ্ছে উৎসে ভ্যাট সংগ্রহ আর উৎসে ভ্যাট কর্তন। ব্যাপারটা এমনই। হ্যাঁ, এবার আমরা জানবো আমাদের পরবর্তীতে আমাদের এই যে আমরা ভ্যাটের জাবেদা করব, কিভাবে করব, নিয়মটা কি, ঠিক না? একটু জানি আমরা। এবার আমরা দেখছি যে সাধারণত আমরা খেয়াল রাখবো যে লেনদেন থেকে জাবেদা করলে, কি বললাম, লেনদেন থেকে জাবেদা করলে এই চারটে জিনিস কি কি? একটা হচ্ছে ক্রয়, তারপর হচ্ছে ক্রয় ফেরত, বুঝতে পেরেছ? তারপরে বিক্রয়, আর হচ্ছে বিক্রয় ফেরত। আমি আবার বলি, ক্রয়, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত। এই চারটে হিসাব খাত যদি লেনদেন থেকে জাবেদা করলে আসে, তখনই আমরা ভ্যাট চলতি হিসাব নামে হিসাব খুলবো, আদারওয়াইজ খুলবো না। ক্লিয়ার? তাহলে ওকে, এই লিখছি আমি একটু ভালো করে। আবার দেখো, এই চারটি হিসাব খাত থাকে, তাহলে আমরা এই ভ্যাট চলতি হিসাব খুলবো। ওকে, আর যদি হিসাব খাতগুলি না আসে তখন আর ভ্যাট চলতি হিসাব খুলবো না। ক্লিয়ার? আমরা এবার আমরা আরও কিছু নিয়ম জানবো। সেটা কেমন? ভ্যাট ধার্য করতে বললে মূল টাকার উপর আমরা ধরবো, তখন মূল টাকার সাথে 15% দিয়ে গুণ করে এবং 100 দিয়ে ভাগ করবো। অর্থাৎ ভ্যাট ধার্য করতে বললে আমরা কি করব? একটা উদাহরণ দিয়ে বলি। ধরো আমরা 10,000 টাকা দিয়ে একটা মেশিন কিনেছি। ক্লিয়ার? দোকানদার বলেছে 15% ভ্যাট দিতে হবে। ওকে, তো 10,000 15% কত হয়? 1500। ক্লিয়ার? তাহলে আমরা কী দাঁড়ালো? এখানে বলেছে মূল টাকাকে 15 দিয়ে গুণ করবো। আমাদের মূলটা কত ছিল? 10,000, 15 দিয়ে গুণ করেছি, আর পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ করছি। আমরা এভাবে বের করতে পারি, অথবা 10,000 খেয়াল করো গুণ 15 ভাগ 115, একই কথা। সরি, গুণ 15 ভাগ 100। যদি ভ্যাট ধার্য করতে বললে কি হবে? গুণ 15%, অর্থাৎ গুণ 15 ভাগ 100। ওকে, আমরা বুঝতে পেরেছি। এর পরের পার্টটা হচ্ছে আমাদের যদি বলে ভ্যাট ধরতে বলে যে কিছু না বলে থাকলে, হ্যাঁ, যদি বলে যে ভ্যাট ধরতে বলেছি কিছু বলা নেই, তখন আমরা কত পার্সেন্ট ধরবো? 15% ধরবো। তোমরা দেখতে পাচ্ছ কত পার্সেন্ট? 15%। আর যদি কখনো আমাদের উদ্দীপকে বলে দেয় যে 12% বা 10% বা 7%, তখন আমরা সেই অনুযায়ী ভ্যাটের টাকাটা বের করার চেষ্টা করবো। কিন্তু কিছু না বললে কত পার্সেন্ট বলো তো? 15%। ক্লিয়ার? এবার আমরা দেখব
যে একটা জাবেদা আমরা করবো আসলে, হ্যাঁ আমরা তো নিয়মগুলো জানলাম, জাবেদাগুলো শিখে একটু দেখো কি বলা আছে। ভ্যাট সহ নগদে মাল ক্রয় করা হলো 46,000 টাকা, 46,000 টাকা। ওকে, তাহলে ভ্যাট সহ বলে, তার মানে এর মধ্যে ভ্যাটের টাকাটা আছে, খেয়াল করি ভ্যাটের টাকা আছে। তাহলে কি করতে হবে, আমরা বলেছিলাম যে এই জাবেদাটা করে ফেলে একটু, ক্রয় হিসাব ডেবিট, প্রদত্ত ভ্যাট হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এখন কথা হচ্ছে এই যে 6,000 টাকা আমরা কেমনে বের করলাম, মূল কথা হচ্ছে এটা, ভ্যাট সহ বলেছে না, ভ্যাট সহ বলে কি হবে আমাদের 15% বলতে গুণ 15/115। তোমরা একটু দেখো এখানে দেখার চেষ্টা করি, আমাদের কত রয়েছে, 46,000 টাকা রয়েছে। এটা আমরা বের করবো এইভাবে, গুণ 15/115। ওকে, এটা ক্যালকুলেশন করলে হবে আমাদের 6,000 টাকা হবে। এই 6,000 টাকা হচ্ছে আমাদের ভ্যাট চলতি হিসাব। তাহলে আমাদের মোট নগদ আমরা কত টাকা দিয়েছি, 46,000 টাকা, এটা লিখলাম এখানে। তার এবং যদি 46,000 টাকা আমাদের ভ্যাট হয় যদি 6,000 টাকা, তাহলে আমরা মূলত ক্রয় করেছিলাম কত টাকা, 40,000। ব্যাপারটা এমনই, অর্থাৎ আমরা 46,000 টাকাকে গুণ 15 দিয়েছি আর ভাগ দিয়েছি 115, অর্থাৎ ভ্যাট সহ থাকলে এইভাবে বের করব। আমরা আরেকটা জাবেদা দেখব যে ভ্যাট সহ ধারে মাল ক্রয়, দেখো ভ্যাট সহ বলেছে, একই সিস্টেম, ভ্যাট সহ তার মানে কি বলছে যে এই 11,500 টাকার মধ্যে ভ্যাটের টাকাটা অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে আমরা কীভাবে বের করবো, আগে যে আবেদনটা করে ফেলি, ক্রয় হিসাব ডেবিট, প্রদত্ত ভ্যাট হিসাব ডেবিট, প্রদত্ত হিসাব ক্রেডিট। প্রদত্ত কেন আসছে বলো তো, যদি আমাদের বলা ছিল ধারে থাকলে প্রদত্ত হিসাব বা পাওনাদার হয়, ক্রয়ের সাথে সম্পর্ক হচ্ছে পাওনাদারের, আর বিক্রয়ের সাথে সম্পর্ক দেনাদার বা প্রাপ্য হিসাবে, এটা আমরা জানি ঠিক না। তো আমরা এই টাকাগুলো কেমন বের করেছি একটু দেখি। তাহলে আমরা ভ্যাট সহ কত আছে, 11,500 টাকা। আমরা একটু এখানেই দেখি, 11,500কে গুণ দিব 15, ভাগ দিব 115 দিয়ে, তাহলে আমাদের কত আসবে, আমাদের আসবে 1,500 টাকা। ওকে, ভ্যাট সহ বলেছে, তাহলে আমরা এই ক্রয়ের টাকাটা লিখবো হচ্ছে 10,000, আর এই 1,500 লিখবে এখানে, আর এই দুটোর যোগফলই হচ্ছে আমাদের প্রদত্ত হিসাব। তাহলে মূল কথা কি দাঁড়ালো, ভ্যাট সহ বললে যে অ্যামাউন্টটা থাকবে সেটাকে আমরা 15 দিয়ে গুণ করব আর 115 দিয়ে ভাগ করব। এ ফাঁকে একটা কথা জেনে নিই, কখন যদি বলা থাকে যে 10% ভ্যাট সহ, তখন কি করব, হ্যাঁ তখন আমরা 10 দিয়ে গুণ করব আর 110 দিয়ে ভাগ করব। আর যদি থাকে 20%, সেম জিনিসটা, তখন আমরা মূল টাকাকে 20 দিয়ে গুণ করবো, 120 দিয়ে ভাগ করব। আমার মনে হয় ব্যাপারটা ক্লিয়ার। ওকে, এবার আরেকটা জাবেদা দেখবো আমরা। এখানে বলেছে শুভশ্রীর নিকট হতে 7,000 টাকার মাল ক্রয় করা হলো, ভালো কথা, এর উপর 15% ভ্যাট প্রদান করা হলো। আচ্ছা, আমরা ভ্যাট কি করব, প্রদান করব। এর আগেরটা বলতে কি ছিল, ভ্যাট সহ ছিল, তার মানে যে টাকাটা ছিল আগের জাবেদাটায় ওই টাকার মধ্যে ভ্যাট ছিল, মানে ইনক্লুডিং ছিল। আর এখানে বলছে ভ্যাট প্রদান করতে হবে, মানে এক্সট্রা ভ্যাট ধরতে হবে। তাহলে কি করব, তাহলে আমরা মাল ক্রয় করছি কত টাকা, দেখো 7,000, তাহলে ক্রয় হিসাব লিখছি কত টাকা, 7,000। ক্লিয়ার। ওকে, প্রদত্ত ভ্যাট হিসাব এই 1,050 টাকা কেমনে আসছে, তো আমরা এটি বের করে ফেলবো। এই 7,000 গুণ হচ্ছে 15%, 15% মানে কত বলো তো, 15/100। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে হচ্ছে আমাদের 1,050 টাকা। এই 1,050 টাকা হচ্ছে এটা, তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে আমরা কোনো প্রোডাক্ট কিনেছিলাম 7,000 টাকা দিয়ে, আমাদের দোকানদার বলেছে আরও 15% ভ্যাট দিতে হবে, সেই কত টাকা দিব, 1,050 টাকা। কেমনি বের করলাম তোমরা দেখো, এই 7,000-এর 15%, ক্লিয়ার, যেহেতু ভ্যাট ধার্য করতে হবে। আর এই দুটোর যোগফলই হচ্ছে আমাদের প্রদত্ত হিসাব। যদি আমরা কিসে কিনেছিলাম, আমাদের বাকিতে, অর্থাৎ আমাদের শুভশ্রী বলতে এখানে আমাদের প্রদত্ত হিসাব। তাহলে যে আমাদের কি হলো, ক্রয় হিসাব ডেবিট, প্রদত্ত হিসাব ক্রেডিট, আর প্রদত্ত ভ্যাট হিসাব ডেবিট, আর হচ্ছে প্রদত্ত হিসাব ক্রেডিট। মনে রাখবো যে ক্রয় যদি ডেবিট হয়, প্রদত্ত ভ্যাট বা ক্রয় ভ্যাটও ডেবিট হবে, ঠিক তেমনি বিক্রয় যদি ক্রেডিট হয়, বিক্রয় ভ্যাটও ক্রেডিট হবে। ব্যাপারটা এমনই। আরেকটা দেখি আমরা, এবার দেখবো নগদে মাল ক্রয় 5,000 টাকা। ওকে, এটা কিন্তু নগদে, আগেটা কি ছিল, বাকিতে ছিল, এবং এরপর 15% হারে ভ্যাট প্রদান করা হলো। আচ্ছা, প্রদান করার পর মানে ধার্য করা হলো, তার মানে আমি কোনো প্রোডাক্ট কিনেছিলাম 5,000 টাকা দিয়ে, আমাকে এক্সট্রা আরও 15% ভ্যাট দিতে হবে। তারপরে ক্লিয়ার। ওকে, তাহলে আমরা জাবেদা করে ফেলি, ক্রয় হিসাব ডেবিট, প্রদত্ত ভ্যাট হিসাব ডেবিট, আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে কত টাকা কিনেছি, 5,000 টাকা দিয়ে। তাহলে 5,000-এর, খেয়াল করো তোমরা, 5,000-এর 15%, তাহলে কত হবে বলো তো, এটা হবে 750 টাকা। ওকে, তারপরে আমরা মাল কিনেছিলাম 5,000 টাকা দিয়ে, আমরা ভ্যাট দিব 750 টাকা, মোট কত হলো, দুটো যোগফল 5,750 টাকা। তো জাবেদা কি হলো, ক্রয় হিসাব ডেবিট, প্রদত্ত ভ্যাট হিসাব ডেবিট, প্রদত্ত হিসাব ক্রেডিট, এটা হচ্ছে ভ্যাট ধার্য করতে হবে, অর্থাৎ সিম্পল 15%। ওকে, এবার আমরা যেটা দেখব,
একটু আলাদা। আমি আবার একটু রিপিট করি, বলো তো আমাদের ভ্যাট চলতি হিসাব কখন খুলবো? চারটে হিসাব খাত যখন আমরা লেনদেন থেকে জাবেদা হিসাবে চলে আসবে। চারটে হিসাব খাত কি বলো তো? ক্রয়, ক্রয় ফেরত, বিক্রয়, বিক্রয় ফেরত। এই চারটে হিসাব খাত যদি না আসে তাহলে কিন্তু আলাদা করে ভ্যাট চলতি হিসাব খুলবো না। তখন কি করব? তখন ওই ভ্যাটের টাকাটা মূল টাকার সঙ্গে মার্জ অর্থাৎ যোগ হয়ে যাবে। সেটা আমরা দেখে নিই ব্যাপারটা কেমন। তোমরা দেখতে পাচ্ছ যে যন্ত্রপাতি ক্রয় করা হলো কত টাকা? 4,000 টাকা, এবং 15% হারে ভ্যাট প্রদান করতে হবে। সিম্পল ব্যাপারটা, আমরা 4,000 টাকা দিয়ে একটা যন্ত্রপাতি কিনলাম। দোকানদার বললো ভাই আমাদেরকে আরও 15% ভ্যাট দিতে হবে, তো টাকা আমি বেশি দিব না কম দেবো, আরও এক্সট্রা দিতে হবে 15%। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 4,000 15% কত হবে আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি। 4,000 ইন্টু 15%, 4×15 কত? 60, অর্থাৎ কত টাকা? 600 টাকা। ওকে, তার মানে আমাদের এই যন্ত্রপাতির মূল্য হলো 4,000 টাকা, আর আমি ভ্যাট দিব কত টাকা? 600 টাকা। তাহলে মোট কত হলো? 4,600। তাহলে আমরা লিখবো যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন খেয়াল করো, এই লেনদেন থেকে জাবেদা করলে আমাদের কিন্তু ওই চারটে জিনিস একটাও নেই। কি কি বলো তো? ক্রয়, ক্রয় ফেরত, বিক্রয়, বিক্রয় ফেরত। তাহলে কি করবো? আলাদা করে ভ্যাট চলতি হিসাব আমরা খুলবো না। ক্লিয়ার? কি কি আছে আমাদের? যন্ত্রপাতি আছে, ওই কিন্তু যন্ত্রপাতি ছিল না। কি ছিল? ক্রয়, ক্রয় ফেরত, বিক্রয়, বিক্রয় ফেরত। তাহলে আমরা লিখবো জাবেদা যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ভ্যাটের টাকাটা কি হবে? তাহলে মূল টাকার সাথে আমরা মার্জ করে দিব, অর্থাৎ যোগ করে দিব। তাহলে আমাদের যন্ত্রপাতি কিনেছিলাম 4,000 টাকা দিয়ে, আর আমরা ভ্যাট বের করেছি কত টাকা? 600 টাকা। তখন লিখবো যন্ত্রপাতি হিসাব ডেবিট 4,600, আর নগদান হিসাব ক্রেডিট 4,600। আমরা মনে হয় ব্যাপারটা বুঝতে পেরেছি। অর্থাৎ ওই চারটে হিসাব বাদ বাকি ক্ষেত্রে আমরা ভ্যাটের টাকাটা প্লাস করে দিব, আলাদা করে ভ্যাট চলতি হিসাব খুলবো না। ক্লিয়ার? ওকে, আমরা আরেকটা জাবেদা করলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তোমরা দেখো যে মোট 40,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হয়েছে, মোট একটু আলাদা। আচ্ছা, এর মধ্যে কি আছে? যা আমাদের 15% ভ্যাট অন্তর্ভুক্ত আছে। ওকে, আগেটা কি ছিল? আমরা ধার্য করেছি, মানে যে প্রোডাক্টটা কিনেছিলাম আর তার সঙ্গে আরও এক্সট্রা ভ্যাট আমরা দিয়েছিলাম, এই টাকাটা বেড়ে গিয়েছিল। কিন্তু এখানে কি বলেছে? আমরা আসবাবপত্র ক্রয় করেছিলাম যার মধ্যে 15% ভ্যাট আছে, তার মানে এই 40,000 টাকার মধ্যে ভ্যাটটা আছে। তাহলে আমাদের কোশ্চেন, আমরা কি ভ্যাট চলতি হিসাবে আলাদা করে বের করবো? অবশ্যই না, কারণ আমরা এখানে আসবাবপত্র ক্রয় করেছি। এর যে আমাদের কী হবে বলো তো? আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমাদের কিন্তু ক্রয়ও নেই, ক্রয় ফেরতও নেই, বিক্রয়ও নেই, বিক্রয় ফেরতও নেই। সো ভ্যাট চলতি হিসাব খুলবো না। আর যদি মজার বিষয় এর মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে, তো আমাদের ক্যালকুলেশন করার প্রয়োজনই নেই। সিম্পল, আমাদের লিখবো আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই যে 40,000 টাকা রয়েছে, এটাই আমরা বসাই দিব। এখন বলতে পারো যে আমরা আলাদা করে লিখলাম না কেন? কারণ আমাদের তো আলাদা করে ভ্যাট চলতি হিসাব খুলতে হবে না। আর সেকেন্ডলি, আমাদের যখন আসবাবপত্র ক্রয় করেছিলাম এটা এই 40,000 টাকার মধ্যে ভ্যাটের টাকাটা রয়েছে, এই জন্য আলাদা করে ভ্যাট হিসাব নামে কখন খুলবো না, বা আমরা দেখা প্লাস মাইনাস কিছু করবো না। ওকে, এরপরে আমরা আর একটা দেখবো। আজকে আমরা কিন্তু ভ্যাট চলতি হিসাব একদম ক্লিয়ার করে ফেলবো, রাইট? একটু দেরি হচ্ছে, একটু প্র্যাকটিস করি, কি বলো? হ্যাঁ, এবার কি লিখছে দেখো? ভ্যাট সহ মণিহারি ক্রয়, রাইট? মণিহারি কিন্তু কি? ব্যয় হিসাব, রাইট? কাগজ, কলম, কালি, আলপিন, সুতার বল, স্টেপলার মেশিনের পিন, ওকে, এগুলো কি বলা হয়? মণিহারি বলা হয়। এই ফাঁকা একটু জেনে নিই, সাপ্লাইজটা কি বলতো? সাপ্লাইজ হচ্ছে ক্যালকুলেটর, স্টেপলার মেশিন, পাঞ্চিং মেশিন, তালা, পেপারেট, এগুলোকে কি বলবো আমরা? সাপ্লাইজ। এটা কিন্তু সম্পদ। আর অফিস সঙ্গে কোনগুলো? অফিসের কাজে যেগুলো ব্যবহার করা হয়, যেমন কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, রেফ্রিজারেটর, দেওয়াল ঘড়ি। ক্লিয়ার? একটু জেনে ফেললাম। এখন দেখো 15% ভ্যাট সহ মণিহারি ক্রয়, তাহলে এটা জাবেদা কি হবে? মণিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটা কিন্তু ক্রয় মানে ভ্যাট চলতি হিসাব আসছে না, কারণ চারটি হিসাব জাবেদা করলে তো ভ্যাট চলতি হিসাব আসছে না। তাহলে আমরা কেন দিব এখানে, তাই না? ক্রয়, বিক্রয়, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত তো নেই। তাহলে আমাদের মণিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন 230 টাকা কীভাবে হলো? আমাদের এখানে লেখা ছিল কয় টাকা? দেখো 10% ভ্যাট সহ পরিশোধ করেছি 230 টাকা, ভ্যাট সহ দিয়েছি, কোনো ঝামেলা নেই। তাহলে আমরা যা আছে তাই, মণিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, 230 টাকা 230 টাকা। আমাদেরকে আলাদা করে ভ্যাটের টাকা প্লাস প্লাস কিছু করতে হবে না। ক্লিয়ার? এবার আমরা দেখব একটা 600 টাকা মূল্যের মণিহারি দ্রব্যাদি ক্রয় করা হলো। কত টাকা? দেখো 600 টাকা কিনেছি, কাগজ কলম হয়তো কিনেছিলাম। ওকে, এবং এর উপর 15% ভ্যাট ধার্য করতে হবে। বাট আগেটা কি ছিল? ভ্যাট সহ ছিল। ধরো আমি একটা দোকানে 600 টাকার কোনো মানে বই বলো বা কাগজ কলম কিনেছি, দোকানদার বললো ভাই 600 টাকা কিন্তু বইয়ের দাম, বাট আমার এর সঙ্গে কি করতে হবে? আরও 15% ভ্যাট দিতে হবে। তার মানে কি? আমাকে আরও এক্সট্রা টাকা দিতে হচ্ছে। তাহলে আমরা কীভাবে বের করবো? দেখো, এই 600-কে আমরা 15% করবো। ওকে, তাহলে কত হবে? 6×15 টাকা হচ্ছে ভ্যাট। তাহলে আমাদের ওই প্রোডাক্টের মূল্য ছিল 600 টাকা, আর আমরা 15% ভ্যাট দিব 90 টাকা। তা মোট দোকানে কত টাকা দিব? 690 টাকা।
ওকে, ভ্যাট সহ থাকলে যা থাকবে ওইটাই আমরা হুবহু কপি করে দিয়ে দিব। আর যদি ভ্যাট ধার্য করতে বলে মূল টাকার সঙ্গে ভ্যাটের টাকাটা যোগ করে দিব। ক্লিয়ার? তাহলে যা আমাদের কী হলো, মনের হিসাব ডেবিট আর নগদের হিসাব টাকাটা কত হবে, 690 টাকা, 690 টাকা। আমরা মনে হয় বুঝতে পেরেছি। তো এটাই হচ্ছে আমাদের সর্বশেষ জাবেদাটা। এই যে ভ্যাটের টাকাটা মূলত কাকে দিয়ে থাকি, ওই দোকানদারকে? অবশ্যই না। হ্যাঁ, দোকানদার থার্ড পার্টি হিসেবে উনি গ্রহণ করে থাকেন, কিন্তু মূলত দোকানদার কি বিক্রেতা কী করে থাকে, ওটা গ্রহণ করে, কারণ বিক্রেতার নিকট কিন্তু ওটা কি দায়, আর ক্রেতার নিকট কি এটা কি সম্পদ, এটা কিন্তু অবজেক্টিভ থাকে, ঠিক না? ওকে, তো এই দোকানদার কী করবে বা ব্যবসায়ী কী করবে, ওই টাকাটা ভ্যাট চলতি হিসাব নামে সরকারি ঘরে জমা দিয়ে আসবে, অর্থাৎ চালানের মাধ্যমে সরকারি ঘরে জমা দিবে। তো এটার একটা জাবেদা রয়েছে। জাবেদাটা দেখো, ভ্যাট চলতি হিসাব খোলা হলো, ওকে, অথবা সরকারি কোষাগারে ভ্যাট জমা দেওয়া হলো, দুটো কিন্তু একই জাবেদা, কিন্তু লাইনটা একটু ডিফাইনভাবে উপস্থাপন করা হয়েছে, কিন্তু একই জিনিস। তো জাবেদাটা হচ্ছে ভ্যাট চলতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। দেখো কি লিখেছি, ভ্যাট চলতি হিসাব ডেবিট, যা আছে তাই টাকাটা, আর নগদান হিসাব ক্রেডিট। ওকে, তার মানে সরকারি কোষাগারে জমা দেওয়া মানে সরকারি ঘরে জমা দেওয়া হয়, এটা ভ্যাট চালান বলা হয়। ওকে, এটা সরকারকে দেওয়া হচ্ছে। তো এই হলো আজকে আমাদের ভ্যাট চলতি হিসাবে জার্নি। আমরা অনেক সময় কাটিয়েছি ভ্যাট নিয়ে। আশা করি ভ্যাট সংক্রান্ত যে জাবেদাগুলো তোমাদের আজকে এই ক্লাসটা করার পর ক্লিয়ার হয়েছে। তারপরে যদি কোনো সমস্যা মনে হয় অবশ্যই তোমরা আমাকে ইনবক্স করবা, আমি দেবাশী তোমাদের সঙ্গে আছি। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।